ডিসেম্বর 2025। জায়গাটা বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা। ঘড়িতে তখন রাত ঠিক 9টা। চারপাশে তখনও কারখানার মেশিনের আওয়াজ, লোহার শব্দ আর ক্লান্ত শ্রমিকদের কথোপকথন। সেই ভিড়ের মধ্যেই কাজ করছিল 25 বছরের এক যুবক, দীপুচন্দ্র দাস। পায়োনিয়ার নিট কম্পোজিট ফ্যাক্টরির একজন সাধারণ কর্মী, কোনো নেতা নয়, প্রভাবশালী কেউ নয়, খুবই সাধারণ একজন শ্রমিক। প্রতিদিনের মতোই ডিউটি শেষ করে বাড়ি ফেরার অপেক্ষা করছিল সে, কিন্তু সেদিন আর বাড়ি ফেরা হলো না তার। হঠাৎ করেই 150 জনের একটা দল ঢুকে পড়ল কারখানার ভেতর। সবার চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা, চিৎকার, হুঙ্কার। তাদের একটাই দাবি, দীপুচন্দ্র দাসকে আমাদের হাতে তুলে দাও। কেন? কারণ দীপু নাকি ইসলাম ধর্মকে অপমান করেছে। কবে, কোথায়, কার সামনে? এই প্রশ্নগুলোর তখন কোনো উত্তর কারো কাছে নেই, কিন্তু শাস্তি ওকে পেতেই হবে। কারণ রাগের জন্য যুক্তি লাগে না, আর হিংসার জন্য প্রমাণ। এরপর দীপুকে টেনে হিঁচড়ে কারখানা থেকে বের করে আনা হলো। রাস্তায় প্রকাশ্যে সবার সামনে শুরু হলো পিটুনি, কিল, চর, ঘুষি, লাঠি। প্রতিটা আঘাতে তার শরীরে যেন লেখা হলো একটা স্পষ্ট বার্তা। কিছুক্ষণ পর যখন দীপু আর ঠিক মতো দাঁড়াতেও পারছে না, প্রায় আধমরা দীপুকে একটা গাছের সঙ্গে বেঁধে দেওয়া হলো। এরপর কেউ একজন সামনে এগিয়ে এলো, হাতে কেরোসিনের বোতল নিয়ে। ঢালা হলো শরীরের ওপর, আর তারপর জ্বালিয়ে দেওয়া হলো একটা মাচিস কাঠি। চিৎকার করার সময়টুকু পেল না সে। সবার চোখের সামনে ধীরে ধীরে পুড়ে যেতে লাগলো দীপুর শরীর। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ থামানোর চেষ্টা করলো না, কেউ মুখ ফিরিয়েও নিল না। সবার চোখের সামনেই আগুনে জ্বলতে লাগলো একটা মানুষের শরীর। কেউ গোটা ঘটনার ভিডিও করলো, আর সেই ভিডিওই পরে ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিও দেখে শিউরে ওঠে গোটা বিশ্ব। কিন্তু এত কিছু জানার পরেও আজও একটা প্রশ্নের উত্তর নেই। দীপুচন্দ্র দাস সত্যি কি সেদিন ইসলাম ধর্মের অবমাননা করেছিল? না, এখনো পর্যন্ত কেউ কোনো প্রমাণ দেখাতে পারেনি, দেখানোর চেষ্টাও করেনি। তাহলে দীপু কি শুধুই সংখ্যালঘু বলেই মারা গেল, নাকি এর পেছনেও আছে আরো বড় কোনো ঘৃণা, আরো গভীর কোনো রাজনীতি? কেন বলছি এই কথা? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আর একটা ঘটনায়। 5ই জানুয়ারি 2026, বাংলাদেশ, শীতের রাত। বাংলাদেশের এক ছোট বাজার, নরসিংদী জেলার চরসিন্দু। রাত প্রায় 10টা তখন। প্রতিদিনের মতো নিজের মুদি দোকানে বসেছিল শরৎমণি চক্রবর্তী। সাধারণ একটা লোক, পরিচিত মুখ, চেনা জীবন। সারাদিনের কাজ শেষ, দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ কয়েকজন লোক ঢুকে পড়ে তার দোকানে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে এরা ক্রেতা নয়। ওদের হাতে ছিল ধারালো অস্ত্র। ওরা সরাসরি শরতের কাছে টাকা চায়, বলে জিজিয়া দিতে হবে। শরৎ প্রথমে বুঝতেই পারেনি কি বলছে ওরা। জিজিয়া মানে সেই পুরনো কর যেটা মুঘল আমলে অমুসলিমদের কাছ থেকে নেওয়া হতো। শরৎ প্রতিবাদ করতেই ওরা হুমকি দেয়, চুপচাপ টাকা দে, চাচাস না, তোর ভারত বা তোর বাবা নরেন্দ্র মোদী এলেও কিছু করতে পারবে না। এমনকি ওরা শরতের স্ত্রীকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। ভয় দেখিয়ে মাথা নিচু করাতে যায়, কিন্তু শরৎ নত হয়নি। আর তখনই ধারালো অস্ত্র হাতে ওরা ঝাঁপিয়ে পড়ে শরতের ওপর। একটার পর একটা কোপ, রক্তে ভিজে যায় দোকানের মেঝে। গুরুতর আহত অবস্থায় শরৎকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পর সব শেষ। শরৎমণি চক্রবর্তী আর নেই। না, এটা কোনো মুঘল আমলের ঘটনা নয়, ইতিহাসের কোনো অধ্যায় নয়। বাংলাদেশের নরসিংদী জেলার চরসিন্দু বাজারে ঘটে যাওয়া একেবারে বাস্তব একটা ঘটনা। জাস্ট ভাবুন একবার, 2026 সালে দাঁড়িয়ে জিজিয়ার জন্য খুন হতে হলো একজন মানুষকে। কিন্তু কারা ঘটালো এমন বর্বরতা? শুধু সংখ্যালঘুরাই এর টার্গেট নয়, এই উগ্রবাদীর নিশানায় আছে আরও বড় কিছু। ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই ছবি চোখে পড়ে কমেন্ট বক্সে, ভারতীয় আর বাংলাদেশিদের কাঁদা ছড়াছড়ি, বিদ্বেষ, ঘৃণা, অবিরাম আক্রমণ। কিন্তু কেন? বাংলাদেশ তো আমাদের বন্ধু ছিল, আমাদের একই ইতিহাস, একই রক্ত, একই লড়াই। তাহলে এই ঘৃণার জন্ম হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আরও একটু পেছনে ফিরে তাকাতে হবে। এই চরম ভারত বিরোধী মনোভাব একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে প্রায় 50 বছরের ইতিহাস, রাজনীতি, ক্ষমতার লড়াই, ধর্মীয় আবেগ। আর আছে কিছু এমন সূক্ষ্ম চাল, সেগুলো খুব সচেতনভাবে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে দুই দেশের সমাজ, ধর্মীয় আবেগ আর মানুষের মনস্তত্ত্ব, যেগুলো ধীরে ধীরে ঢুকে পড়েছে মানুষের মনে, সমাজের শিরায়, ধর্মীয় আবেগে এবং মনস্তত্ত্বেও। আজকের এই ভিডিওতে আমরা একে একে সেই সব পর্দা খুলব, যেগুলো এতদিন আড়ালেই ছিল। তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলি, এই ভিডিও কোনো দেশকে ছোট করার জন্য নয়, কোনো জাতিকে আঘাত করার জন্য নয়। এই ভিডিওর উদ্দেশ্য একটাই, আসল সত্যটা বোঝা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আজ ভারত আর বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে অস্বস্তি, যে ঘৃণা আর যে অবিশ্বাস, তার পেছনের অনেক অজানা গল্প প্রকাশ্যে আসবে। আপনি অনেক প্রশ্নের উত্তর পাবেন, আপনার অনেক ভ্রান্ত ধারণা আজ ভেঙে যাবে।
আর আপনি বুঝতে পারবেন এই ঘৃণাটা কিভাবে তৈরি হয়েছে। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। সালটা 1971। আজকে যে দেশটা আমরা বাংলাদেশ নামে চিনি, তখন সেটা ছিল পূর্ব পাকিস্তান। ভাষার অধিকার, বাঁচার অধিকার আর স্বাধীনতার দাবিতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে আজকের বাংলাদেশ। কিন্তু পাকিস্তান সেটা মেনে নিতে চায়নি। 1971 সালের মার্চ মাসে পূর্ব পাকিস্তানের উপর নেমে আসে এক অমানবিক দমনযজ্ঞ, অপারেশন সার্চলাইট। এই অপারেশন শুধু সামরিক অভিযান ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত গণহত্যা। মার্চ থেকে ডিসেম্বরে এই কয়েক মাসে পূর্ব পাকিস্তানের মাটিতে ঝরে পড়ে প্রায় 30 লক্ষ মানুষের প্রাণ, প্রায় 2 লক্ষ নারী ধর্ষণের শিকার হন, আর প্রায় 1 কোটিরও বেশি মানুষ নিজের দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। চারিদিকে তখন শুধু লাশ, কান্না আর আগুন। কিন্তু এত অত্যাচার করেও পাকিস্তানি সেনা একটা জিনিস ভাঙতে পারেনি, মুক্তিযোদ্ধাদের মনোবল। এই সময় পর্দার আড়ালে নীরবে পাশে দাঁড়ায় ভারত। ভারতের গোয়েন্দা সংস্থা গোপনে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে শুরু করে। অস্ত্র, প্রশিক্ষণ, গেরিলা যুদ্ধের কৌশল, কিভাবে শত্রুর উপর আচমকা আঘাত হানতে হয়, সবই শেখানো হয়। তারপর আসে 1971 সালের 3রা ডিসেম্বর। পাকিস্তান ভারতের বিরুদ্ধে লঞ্চ করে অপারেশন চেঙ্গিস খান। আর এই হামলার পর আর চুপ করে বসে থাকেনি ভারত। ভারতও সরাসরি যুদ্ধে নামে। আর তারপর যা হলো সেটা ইতিহাস। মাত্র 13 দিনের মধ্যেই পাকিস্তান ভেঙে পড়ে। ভারতীয় সেনা আর মুক্তিযোদ্ধাদের সামনে দাঁড়াতে না পেরে 16 ডিসেম্বর 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। এই যুদ্ধের শেষে পাকিস্তান হারায় তার অর্ধেক ভূখণ্ড আর জন্ম নেয় এক নতুন দেশ, বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এই নতুন দেশের প্রথম প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায়, এই স্বাধীনতা, এই রক্ত, এই ত্যাগ, বাংলাদেশের ভাগ্য কি সত্যি বদলাতে পেরেছিল, নাকি এটা ছিল আরো বড় এক অন্ধকার অধ্যায়ের শুরু? মুক্তিযুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু যুদ্ধ পরবর্তী বাংলাদেশে নেমে এসেছিল আর এক ধরনের অন্ধকার। বাংলাদেশের অর্থনীতি তখন ভেঙে পড়ার মুখে। চারিদিকে অভাব, খাদ্যের সংকট, বেকারত্ব। আর এই অবস্থার মধ্যেই শেখ মুজিবুর রহমানের সরকারের বিরুদ্ধে উঠতে থাকে গুরুতর অভিযোগ, দুর্নীতি, অপশাসন, স্বৈরাচার। এসব কিছুর মাঝে পিষতে থাকে সাধারণ মানুষ, যাদের জন্য যুদ্ধ হয়েছিল তারাই আবার সবচেয়ে বেশি ভুগতে শুরু করে। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানকে ঘিরে যে আবেগ, যে আশা, যে বিশ্বাস তৈরি হয়েছিল, মাত্র 4 বছরের মধ্যেই সেই ইমেজ ভেঙে যায়। এরপর আসে 1975 সাল। বাংলাদেশে ঘটে এক ভয়ঙ্কর সেনা অভ্যুত্থান। আর সেই অভ্যুত্থানের রাতে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের 18 জন সদস্যকে খুন করা হয়। শিশু থেকে বৃদ্ধ, সেই দিন কেউই রেহাই পায়নি। শুধুমাত্র বেঁচে যায় মুজিবুরের 2 মেয়ে, শেখ হাসিনা এবং শেখ রেহানা। ভারতে তাদের আশ্রয় দেন ইন্দিরা গান্ধী। এবার হয়তো আপনার মনে হচ্ছে আমি এত পুরনো ইতিহাস কেন বলছি, কারণ আজকের ভারত বাংলাদেশ সম্পর্কের জটিলতা বুঝতে হলে গত 50 বছরের বাংলাদেশের ইতিহাস জানা ভীষণ জরুরি। 1975 থেকে 1990 টানা 15 বছর বাংলাদেশ ছিল সেনা শাসনের অধীনে। এই সময় দেশে গণতন্ত্র ছিল না, আইন আদালত ছিল না, সবকিছুর উপরে ছিল সামরিক আইন। প্রেস মিডিয়া চুপ, বিরোধীরা চুপ, সাধারণ মানুষ চুপ। বাক স্বাধীনতা তখন বিলাসিতা। সালটা 1991। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন জিতে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। অনেকে ভেবেছিল এইবার বুঝি গণতন্ত্র ফিরবে, শান্তি ফিরবে। গণতন্ত্র ফিরেছিল, কিন্তু শান্তি ফেরেনি। এই সময় বাংলাদেশে বেড়ে যায় রাজনৈতিক প্রতিহিংসা, হরতাল, অবরোধ, দুর্নীতি, উগ্রপন্থা আর সংখ্যালঘু নির্যাতন। বিএনপির রাজনীতির একটি বড় অস্ত্র ছিল ভারত বিরোধিতা। তাদের আদর্শ ছিল পাকিস্তানপন্থী, ভারতের বিরুদ্ধে আগ্রাসী প্রচার, ভারতের আধিপত্যের ভয় দেখানো। এই বয়ানটাই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মানুষের মনে। আর এই সময় ভারত বিরোধী কিছু বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন বাংলাদেশে আশ্রয় পায়। তাদের লক্ষ্য কি? ভারতের 7 সিস্টার্স, মানে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে অশান্ত করা আর বিচ্ছিন্নতা উস্কে ভারতকে ভেতর থেকে দুর্বল করা। কিন্তু ইতিহাসে একটা কথা আছে, সাপ পুষলে সে শুধু প্রতিবেশীকেই কামড়ায় না, একদিন নিজের ঘরেও বিষ ঢালে। দেশের ভেতরে জঙ্গিদের আশ্রয় দেওয়ার চরম মূল্য বাংলাদেশকেও দিতে হয়। কিভাবে? 17 অগস্ট 2005, মাত্র 8 ঘন্টার মধ্যেই বাংলাদেশের 63 জেলা একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে, একসঙ্গে, সমন্বিতভাবে, পরিকল্পিতভাবে। মসজিদ, আদালত, বাজার, রাস্তার মোড়, কোনো জায়গা বাদ যায়নি। মানুষ তখনও বুঝে উঠতে পারেনি কি হচ্ছে। তার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা দেশে। এই হামলার দায় স্বীকার করে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবি। এই বিস্ফোরণ ছিল একটি ঘোষণা যে বাংলাদেশের ভেতরেই জন্ম নিয়েছে একটা দানব। এই ঘটনার পর সাধারণ মানুষের মনে বিএনপি সরকারের ওপর ক্ষোভ আরও বেড়ে যায়। আগে দুর্নীতি, অপশাসন, স্বজনপোষণ সব মিলিয়ে মানুষ ক্লান্ত ছিল। এবার যুক্ত হয় নিরাপত্তাহীনতা।
বাংলাদেশি জনতা খালেদা জিয়ার উপর ভরসা হারাতে শুরু করে। সালটা 2006। জাতীয় নির্বাচনে বিএনপিকে হারিয়ে দেয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ক্ষমতায় এসেই শেখ হাসিনা একটা স্পষ্ট বার্তা দেন, বাংলাদেশের মাটি কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এরপর ভারত আর বাংলাদেশের মধ্যে নতুন করে সম্পর্ক তৈরি হয়। দুই দেশ মিলে সীমান্ত উত্তেজনা কমায়, বিদ্যুৎ, রেল, সড়ক, জলপথ সবখানে যোগাযোগ বাড়ে, ব্যবসা বাড়ে, চলাচল বাড়ে। এই সহযোগিতা দুই দেশের অর্থনীতির জন্যই জরুরি ছিল। শেখ হাসিনার আমলে ভারত আবার বাংলাদেশের উপর কূটনৈতিক ভরসা পায়। ধীরে ধীরে হাসিনার একটা ইমেজ তৈরি হয়, প্রো ইন্ডিয়া। কিন্তু এখানেই বদলে যায় গল্পের মোড়। যে বন্ধুত্ব উন্নতির জন্য দরকার ছিল, সেই বন্ধুত্বই ধীরে ধীরে বাংলাদেশে জন্ম দিতে থাকে এক নতুন ধরনের ক্ষোভ, এক নতুন ধরনের ঘৃণা। আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বাংলাদেশের একটা বড় অংশের মনে ভারত বিরোধিতার বীজ বুনে দেয়। কিভাবে? 2006 থেকে 2024 টানা 18 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এই সময় দেশের অনেক কিছু বদলায়, অর্থনীতি চাঙ্গা হয়, জিডিপি বাড়ে, ইনফ্রাস্ট্রাকচার হয়। কিন্তু একই সঙ্গে হাসিনার বিরুদ্ধে উঠতে শুরু করে একটার পর একটা গুরুতর অভিযোগ। স্বৈরাচার, ভোটে কারচুপি, বিরোধীদের দমন, দুর্নীতি, স্বজনপোষণ, মানবাধিকার লঙ্ঘন, বাক স্বাধীনতা খর্ব করা। মানুষের মনে জমতে থাকে ক্ষোভ, আর এই ক্ষোভের সঙ্গে আরেকটি জিনিস জুড়ে যায়, ভারত। কারণ আওয়ামী লীগের সঙ্গে ভারতের বন্ধুত্ব কেবল রাজনৈতিক ছিল না, শেখ হাসিনার সঙ্গে ভারত বরাবরই সহাবস্থান ও সমর্থনের নীতি নিয়েছে। এই সমর্থনই বাংলাদেশের ভেতরে একটা বিপজ্জনক ধারণা তৈরি করে, হাসিনা মানেই ভারত, আর ভারত মানেই হাসিনা। ফলে হাসিনার বিরোধীরা ভারতকেও শত্রু ভাবতে শুরু করে। তারপর আসে 5ই আগস্ট 2024। জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এই ঘটনা আগুনে পেট্রোল ঢেলে দেয়। কারণ হাসিনাকে আশ্রয় দেওয়ার সঙ্গে সঙ্গেই ভারত হয়ে ওঠে বাংলাদেশের হাসিনা বিরোধী গোষ্ঠীগুলির নাম্বার 1 টার্গেট। তারপর 2025 সালের 27শে নভেম্বর বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। তাকে দেশে ফেরানোর জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ভারত সরাসরি অস্বীকার করে। ভারত জানিয়ে দেয় শেখ হাসিনাকে তারা বাংলাদেশের হাতে তুলে দেবে না। এই সিদ্ধান্ত ভারত বিরোধী গোষ্ঠীগুলির মধ্যে আগুন ধরিয়ে দেয়। বিদ্বেষ চরমে ওঠে। প্রায় প্রতিদিন নতুন নতুন ভারত বিরোধী প্রচার শুরু হয়। সোশ্যাল মিডিয়া, মিছিল, স্লোগান, ঘৃণা। আর এই ঘৃণারই এক ভয়ঙ্কর ফলাফল আপনি দেখেছেন দীপু চন্দ্র দাসের মৃত্যুতে, শরৎমণি চক্রবর্তীর হত্যা। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ঘৃণা কি স্বাভাবিকভাবে তৈরি হয়েছে, নাকি কেউ ইচ্ছে করেই এই আগুনে হাওয়া দিচ্ছে? আজকের বাংলাদেশে ভারতের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কখনো বলা হচ্ছে ভারত তিস্তা নদীর জল চুরি করছে, আবার কখনো বলা হচ্ছে 1971-এর মুক্তিযুদ্ধ নাকি আদৌ কোনো গণ আন্দোলন ছিল না, সবটাই ছিল শেখ মুজিবুর রহমান আর ভারতের সাজানো ষড়যন্ত্র। মুক্তিযুদ্ধকে ঘিরে এখন বাংলাদেশে চলছে এক নতুন অদ্ভুত ন্যারেটিভ। এই ন্যারেটিভ বলছে ভারত পাকিস্তানকে দুটুকরো করে দুর্বল করতে চেয়েছিল, আর সেই কাজের জন্য আওয়ামী লীগকে নাকি ব্যবহার করা হয়েছিল একটা প্রক্সি হাতিয়ার হিসেবে। এমনকি অপারেশন সার্চলাইটে 30 লক্ষ মানুষের মৃত্যু আর 2 লক্ষ নারীর ধর্ষণের যে হিসেব, সেটাকেও কিছু রিপোর্টে ভুয়ো বলা হচ্ছে। কেউ কেউ বলছে মুক্তিযুদ্ধ নাকি ছিল বিদেশি গোয়েন্দা সংস্থার পরিচালিত রাষ্ট্রদ্রোহ, আর শেখ মুজিবুর রহমান আজই মতবাদের চোখে তিনিও নাকি দেশদ্রোহী। তাদের যুক্তি, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হওয়ার লোভেই তিনি নাকি এই যুদ্ধ ঘটিয়েছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? এই সব কথাই এতদিন শোনা যেত পাকিস্তানে, আর আজ সেই একই ভাষা, সেই একই তত্ত্ব ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো পরিকল্পনা? এখানেই শেষ নয়। এখন বলা হচ্ছে মুক্তিযোদ্ধারাই নাকি লুটপাট, ধর্ষণ আর হত্যা চালিয়েছিল, আর তার দোষ চাপানো হয়েছিল পাকিস্তানি সেনাদের উপর। এইভাবে নাকি ভারত আর আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বদনাম করেছিল। জাস্ট একবার ভাবুন, একটা দেশের জন্ম যে ইতিহাসের ওপর, সেই ইতিহাসটাই এখন উল্টে লেখা হচ্ছে। আর এর উদ্দেশ্য হলো ভারতকে ভিলেন বানিয়ে পাকিস্তানপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়া। যে পাকিস্তানের অত্যাচারে 50 বছর আগে বাংলাদেশ অস্ত্র ধরেছিল, আজ সেই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ভারতকে ভিলেন বানিয়ে পাকিস্তানকে নির্দোষ দেখানোর চেষ্টা। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, তার বাসভবন ভাঙা হচ্ছে, মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলে দেওয়ার চেষ্টা চলছে। এ যেন একটা নতুন ইতিহাস লেখা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন হাসিনা সরকারের অপশাসনের সুযোগ নিয়ে বাংলাদেশে অশান্ত করছে সিআইএ, ডিপ স্টেট। আর সেই সঙ্গে পাকিস্তানের আইএসআই ভারত বিরোধী প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশে জনতাকে উস্কে দিচ্ছে। আজ বাংলাদেশে যাই ঘটুক না কেন, দোষটা গিয়ে পড়ে ভারতের ধারে। ভারত বিরোধী কথা বললেই কেউ কেউ রাতারাতি ভাইরাল হয়, আর হঠাৎ যদি তাদের কেউ খুন হয়, তৎক্ষণাৎ অভিযোগ ওঠে ভারতের রয়ের দিকে।
কেউ বলছে ভারত তিস্তার জল চুরি করছে, কেউ বলছে ভারত নাকি বাংলাদেশের বাজেটের 40 ভাগের 1 ভাগ মানে 1,20,000 কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। এসব কথা ফেসবুক, ইউটিউব রিল সব জায়গায় ছড়িয়ে পড়ছে। আর এর সঙ্গে পাল্লা দিয়ে উঠছে ভারত বয়কট স্লোগান। আইপিএলের কোনো বাংলাদেশি ক্রিকেটার বাদ পড়লে বাংলাদেশে শুরু হচ্ছে আইপিএল বয়কট। ভারতে ওয়ার্ল্ড কাপ বয়কটের ডাক। রাজনীতি আর কূটনীতি এখন শুধু দিল্লি আর ঢাকার মধ্যে সীমাবদ্ধ নেই, এই ঘৃণার আগুন ছড়িয়ে পড়ছে দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও। এখন প্রশ্ন হলো, এই ভারত বিরোধিতা কি শুধুই রাজনৈতিক ব্যর্থতার ফল, নাকি সমস্যাটা আরও গভীরে? ভারতকে ঘিরে বাংলাদেশে আজ ভুগছে এক বিশেষ মানসিক ব্যাধিতে, আর যার নাম মেক্সিকান সিনড্রোম। আগে হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। শুনতে অদ্ভুত লাগলেও এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর সত্য। মেক্সিকান সিনড্রোম কি? চলুন ভেঙে বলি। আমেরিকা আর মেক্সিকো দুই প্রতিবেশী দেশ, ঠিক যেমন ভারত আর বাংলাদেশ। কিন্তু আজকে আমেরিকা একটা সুপার পাওয়ার। সামরিক শক্তি, অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা, গবেষণা, চাকরি, প্রায় সব ক্ষেত্রেই আমেরিকা মেক্সিকোর থেকে কয়েক গুণ এগিয়ে। মেক্সিকো উন্নত দেশ, কিন্তু আমেরিকার ধারে কাছেও না। আর এই ব্যবধান থেকেই জন্ম নেয় এক ধরনের হতাশা। হতাশা থেকে ক্ষোভ, ক্ষোভ থেকে বিদ্বেষ, আর বিদ্বেষ থেকে আমেরিকা বিরোধী মনোভাব। এটাকেই বলা হয় মেক্সিকান সিনড্রোম। আজ সেই একই সিনড্রোম ধীরে ধীরে দেখা দিচ্ছে বাংলাদেশের মধ্যে। 1947 সালে ভারত, পাকিস্তান ও আজকের বাংলাদেশ তিন দেশই প্রায় একই সময় স্বাধীনতা পেয়েছিল। কিন্তু গত 77 বছরে ভারত এগিয়ে গিয়েছে শিক্ষায়, গবেষণায়, সামরিক শক্তিতে, অর্থনীতিতে, মহাকাশ গবেষণায়, ব্যবসা, বাণিজ্যে, কূটনীতিতে। আজ ভারত সম্মান পায় গোটা পৃথিবী জুড়ে। আর এই এগিয়ে যাওয়াটাকেই বাংলাদেশের একাংশ দেখছে আধিপত্য হিসেবে, দাদাগিরি হিসেবে। হিংসা বলুন আর হতাশা বলুন, এই মানসিকতা থেকেই জন্ম নিচ্ছে ভারত বিরোধিতা। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। বাংলাদেশের ভারত বিরোধিতার আরও একটি গভীর কারণ আছে, সে দেশের সোশিও রিলিজিয়াস কালচার। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ভারতবর্ষ বরাবরই ধর্মের থেকেও বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে। উল্টো দিকে স্বাধীনতার পর বহু বছর বাংলাদেশে দুর্নীতি শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে রেখেছিল। এই শূন্যতার ভেতর ধীরে ধীরে ঢুকে পড়ে মাদ্রাসা নির্ভর শিক্ষা। অনেক মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, কর্মমুখী শিক্ষা, এই বিষয়গুলোর যথেষ্ট অভাব ছিল। ফলে সেই ছাত্রদের সামনে বড় কর্পোরেট চাকরি, প্রশাসনিক পদ, গবেষণার সুযোগ সবকিছুই সীমিত হয়ে যায়। তারপর যুক্তি আর বিজ্ঞান ছেড়ে তারা আঁকড়ে ধরে ধর্মীয় পরিচয়। আর এই শূন্যতাকেই কাজে লাগায় উগ্রপন্থীরা। ধর্মীয় আবেগ উস্কে দিয়ে তারা রাজনীতি করে, ঘৃণা বিক্রি করে, ধর্মকে অস্ত্র বানায়। আপনি নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এমন মানুষদের ভাইরাল হতে, যারা সভা সমিতিতে বসে সংবিধান বিরোধী কথা বলে, গণতন্ত্রকে গাল দেয়, শরিয়া আইনে দেশ চালানোর স্বপ্ন দেখায়, নারী, হিন্দু, অমুসলিম দেশগুলোর বিরুদ্ধে খোলাখুলি হেট স্পিচ দেয়, গজবাই হিন্দের গল্প শোনায়। এইসব কথা শুনে অল্প বয়সী বিভ্রান্ত ধর্মান্ধ ছেলেরা স্বপ্ন দেখতে শুরু করে। ভারত দখল করবে, কলকাতা দখল নেবে, দিল্লি দখল করবে, 7 সিস্টার্স আলাদা করে দেবে। কেন? কারণ ছোটবেলা থেকেই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে হিন্দু মানেই শত্রু। আর ভারত যেহেতু হিন্দু সংখ্যা গরিষ্ঠ দেশ, তাই ভারত মানেই কাফেরের দেশ। এইভাবেই শিশুদের মনে ছোট থেকেই ভারত বিদ্বেষের বীজ বোনা হয়। আর বড় হয়ে তারা নিজেদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে না, চাকরি নিয়ে প্রশ্ন তোলে না, অর্থনীতি নিয়ে প্রশ্ন তোলে না, উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলে না। সব প্রশ্নের উত্তর হয়ে যায় ভারত দোষী। আজ বাংলাদেশের একাংশ ভারতকে আঞ্চলিক আধিপত্যবাদী দেশ বলে। কিন্তু একটু ভেবে দেখুন, 1971-এর যুদ্ধে ভারত যশোর, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, আখাউড়া, রংপুর, বরিশাল, পাবনা, নোয়াখালীর মতো গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। সেই সময় চাইলে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে নিজের সীমান্ত বাড়াতেই পারত, কিন্তু ভারত সেটা করেনি। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও নেয়নি, সার্বভৌমত্বে হাত দেয়নি। কারণ ভারতের নীতি দখল নয়, বন্ধুত্ব। যতক্ষণ না কেউ ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে, যেমনটা পাকিস্তান করেছিল। তাই এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কোন পথে যাবে? ঘৃণার পথে, প্রোপাগান্ডার পথে, নাকি বাস্তবের পথে? এই সিদ্ধান্তটাই আগামী দশকে পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ঠিক করে দেবে। আর সেই ভবিষ্যৎ এখনও লেখা হয়নি। 18ই ডিসেম্বর দীপু দাস, 24শে ডিসেম্বর অমৃত মণ্ডল, 29শে ডিসেম্বর বজেন্দ্র বিশ্বাস, 2রা ডিসেম্বর প্রান্তোষ সরকার, 3রা জানুয়ারি খোকন দাস, 5ই জানুয়ারি রানা প্রতাপ, আর 5ই জানুয়ারি মণি চক্রবর্তী। আনন্দবাজারের রিপোর্ট বলছে 2025-এর শেষ থেকে 2026-এর শুরু। মাত্র 18 দিনের মধ্যে বাংলাদেশে নৃশংসভাবে করা হয়েছে কমপক্ষে 7 জন হিন্দুকে। আর সংখ্যাটা কমছে না, ক্রমশ বাড়ছে। কখনো রাতের অন্ধকারে হিন্দুদের বাড়ি, ঘর, জমি জমা পুড়িয়ে দেওয়া হচ্ছে, কখনো আবার শাস্তি দেওয়ার নামে খুঁটির সঙ্গে বেঁধে কোনো হিন্দু মহিলার মাথায় ঠান্ডা জল ঢেলে অপমান করা হচ্ছে। এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, এগুলো একটা প্যাটার্ন। আর এই প্যাটার্নটা আরও স্পষ্ট হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ায়।
আজকাল ফেসবুক, ইউটিউব, এক্স খুললেই বাংলাদেশের ভারত বিরোধী কন্টেন্ট বারবার চোখে পড়ছে। পোস্ট, ভিডিও, রিল, লাইভ আর তার নিচে কমেন্ট বক্স যেন প্রতিযোগিতার মাঠ। কে কতটা ভারত বিদ্বেষী, কে কতটা বিষ উগড়ে দিতে পারে। রিসেন্ট শরৎ চক্রবর্তীর খোঁজা সরাসরি চ্যালেঞ্জ করেছে ভারতকে, নরেন্দ্র মোদীকে। কোথাও কি একটা অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন? 2025 সালের পেহেলগাঁও অ্যাটাকের কথা মনে আছে, যখন পাকিস্তানি জঙ্গিরা বেছে বেছে হিন্দু পর্যটকদের করছিল? আর এই একইভাবেই ভারতের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। স্টাইলটা কি একরকম নয়? ঘৃণার ভাষা, চ্যালেঞ্জের ভঙ্গি, টার্গেটেড হত্যা। পাকিস্তান যে পথ দেখিয়েছিল, আজ বাংলাদেশও কি সেই পথেই হাঁটছে? বারবার ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ, ভারতের বিরুদ্ধে উস্কানি, ভারতের ক্ষতির খবরে উল্লাস। কিন্তু একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ভারতের ক্ষতি হলে বাংলাদেশের লাভ কি? ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হলে আসলে লাভটা কার? সাধারণ মানুষের, নাকি সেই সব রাজনৈতিক গোষ্ঠীর যারা অস্থিরতার আগুনে নিজেদের রুটি সেঁকে? এই ভারত বিরোধিতার শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে তার উত্তর দেবে সময়। কিন্তু তার আগে আর কত দীপু মরবে, আর কত শরতের রক্ত ঝরবে? দেশের ভেতরে অশান্তি জিয়ে রেখে আর কতদিন রাজনীতির রুটি সেঁকবে দলগুলো? ভারত বাংলাদেশের সম্পর্ক আবারও কি কখনো স্বাভাবিক হবে, নাকি পাকিস্তানের পথ ধরে বাংলাদেশও ধীরে ধীরে চির অন্ধকারে তলিয়ে যাবে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।